প্রিয় বিদ্যার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম বেঙ্গল এডুকেশন সেন্টারে। তো আজকের ক্লাসে আমরা ভারতীয় সংবিধানের কি যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট আজকে আমরা পড়ব। তো অলরেডি আমরা এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট এর আমরা একটি ক্লাস করে এসেছি, অবশ্যই তোমরা ইউটিউবে প্লেলিস্টে গিয়ে সেটা দেখে নেবে। এবং আমরা যে ভারতীয় সংবিধানের পুরো সিলেবাসটা পড়ব, তো তোমরা একটা একটা করে ভিডিও দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। তো আজকে আমরা ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট, তো আমি একটু যে আগের ক্লাসে আমরা পড়েছিলাম তোমার যেই বিষয়গুলা একটু বলে দিই। তো আমরা জেনেছিলাম যে রেগুলেশন অ্যাক্ট 1773 সাল, এরপরে পিটের ভারত শাসন আইন দেখেছিলাম যে 1784-তে, এরপরে আমরা দেখেছিলাম যে চার্টার অ্যাক্ট দেখেছিলাম 1813, চার্টার অ্যাক্ট 1833, এরপরে ভারত শাসন আইন 1858 সালে কিভাবে যে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়া নিজ হাত থেকেই শাসনভার গ্রহণ করেন। এরপর দেখেছিলাম 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইন, এরপরে 1919 সালে দেখেছিলাম কি যে ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড আইন, এবং সবার শেষে আমরা কি দেখেছিলাম যে 1935 সালে ভারত শাসন আইন। তো আজকে আমরা 1935-এর পর পড়বো, অর্থাৎ আজকে আমরা ক্যাবিনেট মিশন থেকে শুরু করব। তো তার আগে একটা জিনিস বলে দিই যে 1942 সালে ক্রিপস মিশন ভারতে আছে, ঠিক আছে? এটুকু তোমরা লিখে নাও। কি বললাম যে 1942-এ কি আসে? ক্রিপস মিশন ভারতে আসে। যদিও ওটা ইতিহাসের প্রশ্ন, তবু তোমরা দেখে নাও যে ক্রিপস মিশন 1942-এ আসে। তো এখন আমরা ক্যাবিনেট মিশন থেকে শুরু করব। তো এই যে ক্যাবিনেট মিশন, এই ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে? অর্থাৎ ভারতে গণপরিষদ গঠনের জন্য এই যে ক্যাবিনেট মিশন কি গঠন করা হয়। তো ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে, এটা আমরা লিখে নিই যে 1946 সালের, যদি আমরা বলি যে 24শে মার্চ 1946 সালের 24শে মার্চ ভারতে আসে কি এই ক্যাবিনেট মিশন। কি আছে? ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন। এবং তোমরা লিখে নাও যে এই ক্যাবিনেট মিশনের আরেক নাম হচ্ছে কি মন্ত্রী মিশন বলা হয়। এই ক্যাবিনেট মিশন কি বললাম যে এই ক্যাবিনেট মিশনকে কি বলা হয়? মন্ত্রী মিশনও বলা হয়। এই ক্যাবিনেট মিশনকে কোন মিশন? মন্ত্রী মিশন। তো এখন আমরা দেখিনি যে এই ক্যাবিনেট মিশনে যে তোমার প্রধান সদস্য কারা ছিলেন, ঠিক আছে? কি বললাম যে এই ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিল। এই সদস্যগুলো কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু বারবার আসে, অবশ্যই তোমাদের জানতে হবে যে সদস্য কারা ছিল এবং এই মিশনের প্রধান কে ছিলেন, ঠিক আছে? তো এই যে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন যে আছে, যদি আমরা বলি সদস্য, সদস্য কে ছিলেন? যে স্যার প্যাথিক লরেন্স। কি বললাম? স্যার প্যাথিক, স্যার প্যাথিক, স্যার প্যাথিক লরেন্স। তিনি হচ্ছেন কি সভাপতি, বা এই যে মিশনটা যে আছে এই মিশনের প্রধান হচ্ছে কি স্যার প্যাথিক লরেন্স। কি বললাম? যে সভাপতি এই মিশনের, বা বলতে পারি যে মিশনের প্রধান। কি বললাম? যে মিশনের প্রধান হচ্ছে কি স্যার প্যাথিক লরেন্স, তাই না? এরপরে আমরা দেখব যে এভি আলেকজান্ডার ছিলেন আর একজন সদস্য। কেবল কে ছিলেন? এভি আলেকজান্ডার। কি বলবো? আলেকজান্ডার, ঠিক আছে? আলেকজান্ডার হচ্ছে কি যে তোমার মন্ত্রীর সদস্য। এবং আর একজন সদস্য ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস।
যিনি ক্রিপস মিশনে প্রধান ছিলেন, ঠিক আছে। সরি দেখো কি বললাম, যে আরেকজন ছিলেন কে, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। স্যার স্ট্যাফোর্ড, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন, অর্থাৎ এই তিনজন সদস্য ছিলেন কি মন্ত্রী মিশনের, অর্থাৎ ক্যাবিনেট মিশনের। তো এরপর দেখি, অর্থাৎ আমরা যে ক্যাবিনেট মিশনের প্রধান দুটি আমরা সুপারিশ আমরা জেনে নিই। কি বললাম, যে ক্যাবিনেট মিশনের প্রধান দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ আমাদের জানতে হবে। তো ক্যাবিনেট মিশনের যেটা আছে প্রধান সুপারিশ কি ছিল, যে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ যতদিন ভারতের কি সংবিধান তৈরি না হচ্ছে ততদিন একটি কি ভারতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। কি বললাম, যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠন। এরপরে আর কি বলেছেন, এবং বলেছেন যে তোমার তো একটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে, বাকিটা আমরা লিখছি না। এরপরে আমরা দেখবো যে অর্থাৎ এই যে তোমার অর্থাৎ ক্যাবিনেট মিশনে আরেকটা তোমরা লিখে নাও, ঠিক আছে, ওটা আমরা লিখলাম না কেন, হ্যাঁ, তো ওটা লিখতে হবে। সেটা হচ্ছে কি, যে ভারতের জন্য কি অর্থাৎ সংবিধান গঠনের জন্য একটি গণপরিষদ গঠনের কথা বলা হয়। কি বললাম, যে ক্যাবিনেট মিশনের কি বলা হয়, যে গণপরিষদ গণপরিষদ গঠনের কথা বলা হয় এই ক্যাবিনেট মিশনের রিপোর্টে। আরো কিছু বিষয় আছে, তো ওগুলো আমরা যখন ইতিহাস পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো। তো এরপরে আমরা 1947 সালে যে তোমার ভারত অর্থাৎ ভারতের স্বাধীনতা আইন সে সম্পর্কে আমরা জেনে নিই, তারপরে আমরা পড়বো গণপরিষদ। তো কি বললাম, যে 1947 ভারতের স্বাধীনতা আইন। কি বললাম, ভারতের স্বাধীনতা আইন। দেখো, এই যে ব্রিটিশরা, ঠিক আছে, ভারতকে যে স্বাধীনতা দিল সেটা কি এমনি এমনি দিয়েছে না, কত আমাদের বিপ্লবীদের কি সংগ্রাম চলে গেল। এবং ধরো আমরা কয়েকটি প্রধান কারণ আমরা এই যে তোমার 1947 ভারতের স্বাধীনতা আইন এটি পাশ করার কয়েকটি আমরা কারণ দেখে নিই, ঠিক আছে। এর কারণ কি ছিল, এর কারণ ছিল যে তোমার তোমার যে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তার ফলে কি হয়, যে তোমার ইংল্যান্ডের অর্থাৎ ব্রিটেনের প্রচুর কি আর্থিক কি ক্ষতি হয়ে যায়, এটা একটা কারণ বলতে পারি। আবার বলতে পারি ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, আরো বলতে পারি কি যে তোমার নৌ বিদ্রোহ 1946, তাই না, এটা হচ্ছে কি মানে এই যে ভারতের স্বাধীনতা আইন পাশ করার কারণ, ঠিক আছে। তো ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়, 5ই জুলাই। কি বললাম, 5ই জুলাই 1947 কি হয়, যে ব্রিটিশ পার্লামেন্টে এই যে ভারতের স্বাধীনতা আইনটি কি হয়, পাশ হয়। কি বললাম, যে 1947 সালে 5ই জুলাই কি হয়, ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ পার্লামেন্টে কি হয়, ভারতের স্বাধীনতা আইন কি হয়, যে বিলটি ভারত স্বাধীনতার বিলটি
স্বাধীনতার বিল পাস হয়, তাই না? এবং তোমার যে 18ই জুলাই, কি বললাম যে 18ই জুলাই যে তোমার ব্রিটিশ ক্রাউনের সম্মতি লাভ করে কবে? 18ই জুলাই 1947। 18ই জুলাই 1947 কি হয় যে ব্রিটিশ ক্রাউনের কি সম্মতি লাভ করে, ঠিক আছে, সম্মতি লাভ করে। এবং তোমরা জানো যে এরপরে কি হয় যে তোমার ভারত স্বাধীনতা লাভ করে কবে? 15ই আগস্ট, তাই না? 15ই আগস্ট কি ভারত স্বাধীনতা লাভ করে। কিন্তু এই যে তোমার ভারতবাসী হৃদয় ভেঙে দিয়ে কি হয় যে ভারত তো স্বাধীন হয়ে গেল, কিন্তু তোমার ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশের কি জন্ম হইল। অর্থাৎ তৎকালীন কি যারা ভারত প্রেমিক ছিলেন তাদের কি হৃদয় ভেঙেছে কি না, সেটা তোমরা কমেন্ট করে বলো। যে অবশ্যই যারা ভারত প্রেমিক ছিল তৎকালীন ভারতবর্ষে তাদের অবশ্যই হৃদয়টা ভেঙে যায়, ঠিক আছে, যে ভারতকে দু টুকরো করে কি দুটো দেশ তৈরি করে দিয়ে যায় গে ওই ইংল্যান্ড ব্রিটেনের যারা তোমার ছিল কি, তাদেরকে আমরা কি বলতে পারি বলতো? বিশ্বাসঘাতক না অন্য কিছু? এরপরে কি হয় যে 15ই আগস্ট 1947 কি হয় যে আমাদের ভারতবর্ষ কি হয় স্বাধীন হয়, ঠিক আছে। কি বললাম? 15ই আগস্ট 1947 ভারত স্বাধীন হয়, ঠিক আছে। আমি যে পয়েন্টগুলো বলতেছি অবশ্যই তোমরা সেগুলোকে নোট ডাউন করে রাখো, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলা আসবে, ঠিক আছে। খাতা পেন নিয়ে বসে পড়েছো নিশ্চয়ই। দেখো এরপরে আমরা কি দেখবো যে গণপরিষদ, কি বললাম? গণপরিষদ। এই যে গণপরিষদ যেটা আছে, এই গণপরিষদ গঠনের জন্য অর্থাৎ এখানে যারা সদস্য হওয়ার জন্য কি হয় যে একটা নির্বাচনের ব্যবস্থা করা হয় জুলাই 1947। কি বললাম? যে গণপরিষদ গঠনের জন্য, কি বললাম? যে গণপরিষদ গঠনের জন্য, কি জন্য? গঠনের জন্য কি হয় জুলাই 1946, ঠিক আছে, 1946 কি হয় যে একটা নির্বাচন হয়, এবং গণপরিষদ গঠন হয় কবে? নভেম্বরে, ঠিক আছে। কি বললাম? এবং এই যে গণপরিষদ গঠন হয় নভেম্বর 1946 সালে, ঠিক আছে। এরপরে আমরা দেখব এই যে গণপরিষদ এখানে যে নির্বাচন হয়, এখানে সদস্য হওয়ার জন্য তোমার যে জনসংখ্যার ভিত্তিতে একজন করে কি সদস্য নির্বাচন করা হয়। কি বললাম? জনসংখ্যার ভিত্তিতে একজন করে সদস্য নির্বাচনের কথা বলা, অর্থাৎ 10 লক্ষ জনসংখ্যায় একজন করে কি সদস্য রাখার কথা বলা হয় এই গণপরিষদে। কি বললাম? যখন নির্বাচন হয়, নির্বাচনে প্রতি 10 লক্ষ জনসংখ্যায় একজন করে সদস্য কথা বলা হয়। তো আমরা এখন দেখে নিই যে মোট আসন কতগুলো ছিল, ঠিক আছে।
তো গণপরিষদের মোট আসন কি বললাম যে গণপরিষদে মোট আসন যখন ভোট হয়, কি বললাম, যখন ভোট হয় তখন যে মোট আসন যদি আমরা দেখি, তো মোট আসন ছিল কতগুলি? তো মোট আসন ছিল তোমার 389 জন। কি বললাম? 389টি কি আসন ছিল, ঠিক আছে। কি বললাম যে 389টি আসন ছিল। এবং এইখানে আবার কি হয় যে আসনকে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে, আসনকে ভাগ করে দেওয়া হয়। তো যদি বলি যে 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, এই মোট আসনকে। যদি আমরা বলি যে প্রথম আসন, তার প্রথম যদি বলি যে গভর্নর শাসিত প্রদেশ থেকে, কি বললাম যে গভর্নর শাসিত প্রদেশ, গভর্নর শাসিত প্রদেশ থেকে কয়টি আসন? এখানে 292টি আসন কি হয় রাখা হয়, ঠিক আছে। যদি আমরা দেখি যে তোমার দেশীয় রাজ্য থেকে, কি বললাম যে দেশীয় রাজ্য, দেশীয় রাজ্য থেকে এখানে কয়টি আসন? এখানে তোমার 93টি আসন কি হয় রাখা হয়। এবং আরেকটি আমরা দেখি যে 3 নম্বর, সেটা হচ্ছে কি চিফ কমিশনার কি অঞ্চল থেকে, কি বললাম চিফ কমিশনার অঞ্চল। এই চিফ কমিশনার অঞ্চল থেকে কি হয় তোমার 4 জন, ঠিক আছে, 4 জন সদস্য কি হয় রাখা হয়। এই চিফ কমিশনার অঞ্চল বলতে কি বলা হয়, মানে কোন কোন অঞ্চল, ঠিক আছে, আমরা দেখে নিই এখন। সেই অঞ্চলগুলোর নাম আমরা লিখে নেব, ঠিক আছে। কি ছিল? প্রথমে আমরা দেখি দিল্লি, কি দিল্লি। এরপর যদি আমরা দেখি যে তোমার মারোয়ার কুর্গ, কি বললাম কুর্গ বা মারোয়ার কুর্গ, ঠিক আছে। এবং কি আজমির, কি আজমির। এরপরে আমরা দেখি যদি ব্রিটিশ বালুচিস্তান, ঠিক আছে, কি বললাম বালুচিস্তান। এই যে বালুচিস্তান বলো তো এখন কোথায়? বালুচিস্তান এখন কোথায়? পাকিস্তানে হচ্ছে কি এখন বালুচিস্তান, তাই না? তো 4টি আমরা চিফ কমিশনার অঞ্চল দেখতে পেলাম। এরপরে আমরা কি দেখব যে এইখানে তোমার যে গভর্নর শাসিত প্রদেশ, এইখানে 292টি আসনকে আবার কি হয় ভাগ করা হয়, ঠিক আছে। কি বললাম যে গভর্নর শাসিত যে প্রদেশ আছে এই আসনগুলিকে আবার ভাগ করা, ঠিক আছে। প্রথমে যদি আমরা দেখি যে সাধারণের জন্য 210টি, কি বললাম সাধারণ। এখানে সাধারণ আমরা বলতে কি বলা হয়, দেখো সাধারণের জন্য কয়টি আসন? 210টি, ঠিক আছে। এই সাধারণ বলতে পারি বা আমরা বলতে পারি যে হিন্দুদের জন্য, ঠিক আছে, সাধারণ বা হিন্দু কয়টি আসন? 210টি আসন, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি যে তোমার শিখদের জন্য, শিখদের জন্য তোমার 4টি আসন, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি যে মুসলিমদের জন্য কি হয়, মুসলিমদের জন্য 78টি আসনের কথা বলা হয়। কয়টি আসন? 78। এবং তোমরা আরেকটা জিনিস জেনে নাও যে এই যে যখন ইলেকশনটা হয়, ইলেকশন হওয়ার পরে তোমার যে এই সাধারণের মধ্যে 210টি আসনের মধ্যে অল ইন্ডিয়া কংগ্রেস, অর্থাৎ তোমার যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেস কয়টি আসন পায়? 210টির মধ্যে 208টি আসন পায়, ঠিক আছে। এবং মুসলিম লীগ 78টির মধ্যে 75টির মতন আসন পায়, ঠিক আছে। এবং বাকি যারা আছে অন্যান্য ছোট দলগুলি সেই বাকি আসনগুলি পায়। তো এরপর আমরা দেখবো কি
এবং আরেকটা যে জেনে নাও, ঠিক আছে, যে তোমার যখন এই যে গণপরিষদ, যখন মুসলিম লীগ এই গণপরিষদ থেকে বেরিয়ে যায় অর্থাৎ স্বাধীনতার পরে, তারপরে যে তোমার গণপরিষদের মোট আসন সংখ্যা ছিল 299 জন। তো এরপর আমরা দেখে নিই যে গণপরিষদের অধিবেশনগুলি, ঠিক আছে। তো গণপরিষদ যদি আমরা দেখি অধিবেশন, তো গণপরিষদ যেটা আছে এখানে মোট অধিবেশন হয়েছিল কয়টি? 11টি, ঠিক আছে। কি বললাম? গণপরিষদে গণপরিষদে মোট মোট 11টি, ঠিক আছে। কি বললাম? মোট 11টি অধিবেশন অধিবেশন হয়েছিল। এটা কিন্তু হয়েছিল, ঠিক আছে। কি বললাম? যে গণপরিষদে মোট 11টি অধিবেশন হয়েছিল। তো গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয় এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। কি বললাম? 9 ডিসেম্বর, ঠিক আছে। 9 ডিসেম্বর থেকে হয়, ঠিক আছে। 9 ডিসেম্বর 1946 থেকে 9 ডিসেম্বর 9 ডিসেম্বর 1946 থেকে কি হয়, মানে 46-এ প্রথম, অর্থাৎ প্রথম যে অধিবেশন, প্রথম অধিবেশন কি হয়, শুরু হয়, ঠিক আছে। শুরু হয় এবং অধিবেশন শেষ হয় কবে? অধিবেশন শেষ হয় 23শে ডিসেম্বর, ঠিক আছে। কি বললাম? 23শে ডিসেম্বর 1940 কি হয় তোমার প্রথম অধিবেশন কি হয়, শেষ হয়, ঠিক আছে। এবং যদি আমরা দেখি যে গণপরিষদের যে প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন, ঠিক আছে। কি বললাম? যে সচ্চিদানন্দ সিনহা প্রথম যে অস্থায়ী সভাপতি ছিলেন, ঠিক আছে। অর্থাৎ 9 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত একজন অস্থায়ী সভাপতি ছিলেন। কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা হচ্ছে কি তোমার গণপরিষদের অর্থাৎ প্রথম অধিবেশনের তোমার প্রথম অস্থায়ী সভাপতি। কি বললাম? অস্থায়ী অস্থায়ী সভাপতি সভাপতি, ঠিক আছে। এরপরে এই যে তিনি ছিলেন কিন্তু মাত্র 2 দিনের জন্য সভাপতি ছিলেন, এই সচ্চিদানন্দ সিনহা। এরপরে যদি আমরা দেখি যে তিনি ছিলেন কি 9 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে। এরপরে তোমার যে 11 ডিসেম্বর থেকে কি হয়, এরপরে 11 ডিসেম্বর থেকে একজন স্থায়ী সভাপতি কি হয়, নির্বাচিত হয়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কি বললাম? যে 11 ডিসেম্বর 11 ডিসেম্বর যেটা আছে তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি হচ্ছে কি প্রথম নির্বাচিত স্থায়ী সভাপতি। কি বললাম? প্রথম নির্বাচিত বানানটা আমি ভুল লিখতেছি। কি বললাম? যে প্রথম নির্বাচিত স্থায়ী সভাপতি। এবং যদি আমরা বলি যে গণপরিষদের তোমার প্রথম
নির্বাচিত সহ সভাপতি কে ছিলেন? তো আমরা লিখে নিই, ঠিক আছে সেটাকে। এটিও কোনোবার পরীক্ষা আসে অনেক সময়। দেখো, গণপরিষদের প্রথম নির্বাচিত সহ সভাপতি, কি বললাম? সহ সভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখার্জি। কি বললাম? যে হরেন্দ্র কুমার মুখার্জি, ঠিক আছে? লিখে নাও তোমরা, ভালো করে লিখে নাও। হরেন্দ্র কুমার মুখার্জি। এই হরেন্দ্র কুমার মুখার্জি হচ্ছে কি যে গণপরিষদের প্রথম সহ সভাপতি। এবং তোমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এই যে গণপরিষদে সাংবিধানিক যদি বলি উপদেষ্টা কে ছিলেন, তো আমাদের সেটা জানতে হবে, ঠিক আছে? কি বললাম? যে সাংবিধানিক উপদেষ্টা, অর্থাৎ গণপরিষদে যে আছে সাংবিধানিক উপদেষ্টা ছিলেন তোমার বেনিগাল নারসিং রাও। এটা তোমরা লিখে নাও, ঠিক আছে? কি বললাম? যে বেনিগাল নারসিং রাও। এবং তোমরা আরেকটা জিনিস জেনে নাও, ঠিক আছে? বেনিগাল নারসিং রাও সম্পর্কে কি বলতো? এই যে বেনিগাল নারসিং রাও আছে, তিনি প্রথম ভারতীয় আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি। কি বললাম? যে প্রথম ভারতীয় বিচারপতি হচ্ছে কোথায়? আন্তর্জাতিক বিচারালয়ের এই বেনিগাল নারসিং রাও। এটা তোমরা কি লিখে নিবে, ঠিক আছে? আমি আর লিখলাম না। তো এরপর আমরা দেখেছিলাম কি যে 9 ডিসেম্বর শুরু হয় প্রথম অধিবেশন, 23 ডিসেম্বর কি শেষ হয়। এবং জেনেছিলাম কি যে 11টি অধিবেশন হয়েছিল, ঠিক আছে, গণপরিষদের। এরপর আমরা দেখব কি যে গণপরিষদে কতগুলি কমিটি ছিল, ঠিক আছে? লিখে নাও যে মোট কমিটি কি বললাম? মোট কমিটি যদি আমরা বলি তো মোট কমিটি ছিল 22টি, ঠিক আছে? 22টি কমিটি ছিল। তার মধ্যে যদি আমরা দেখি যে ইম্পর্টেন্ট, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কমিটির সংখ্যা ছিল কয়টি? 8টি, ঠিক আছে? 8টি গুরুত্বপূর্ণ কমিটির সংখ্যা ছিল এই গণপরিষদে, ঠিক আছে? এবং আমরা দুটি কমিটি লিখে নিই, ঠিক আছে? নাম লিখে নিই আমরা দুটি কমিটির। তো প্রথম আমরা লিখে নেব কি ড্রাফটিং কমিটি বা খরসা কমিটি। কি বললাম? খরসা খরসা কমিটি। এই খরসা কমিটির সভাপতি কে ছিলেন? এই যে খরসা কমিটি যেটা আছে এটি লিখে নিই যে 29 আগস্ট 1947 গঠিত হয়, ঠিক আছে? গঠিত হয়। এবং এই যে খরসা কমিটির সভাপতি কে ছিলেন এটা আমরা দেখে নিই। এই যে খরসা কমিটি যেটা আছে এই খরসা কমিটির সভাপতি ছিলেন কে? বলো তো তোমরা। দেখো এইদিকে খরসা কমিটির সভাপতি ছিলেন কে? যে ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে? ডক্টর বি আর আম্বেদকর না, ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে? কি বললাম? যে ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে?
তিনি হচ্ছেন এই খসড়া কমিটি কি সভাপতি, অর্থাৎ সভাপতি, ঠিক আছে, প্রেসিডেন্ট। এবং তোমাদের জানতে হবে যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, ঠিক আছে, যে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকর। কি বললাম যে ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে? ডক্টর বি আর আম্বেদকরকে, অর্থাৎ ভীমরাও আম্বেদকরকে বলা হয় কি ভারতীয় সংবিধানের জনক। এবং তোমরা আমাকে কমেন্ট করে বলো যে ভারতীয় সংবিধানের জননী কাকে বলা হয়, ঠিক আছে। তো এরপরে আমরা কি দেখবো যে আরেকটা কমিটির নাম আমরা লিখিনি, ঠিক আছে। সেই কমিটি হচ্ছে কি স্টিয়ারিং কমিটি, ঠিক আছে, স্টিয়ারিং ভালো করে লিখে রাখো যে স্টিয়ারিং কমিটি এর সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কি বললাম? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে তোমরা মানে ডক্টরটা কেটে দাও, ঠিক আছে। ভীমরাও যে আম্বেদকর আছে, এখানে ডক্টরটা কিন্তু দিবি না, ঠিক আছে, এটা কিন্তু বি আর আম্বেদকর হবে, ঠিক আছে। ও ডক্টর বি আর আম্বেদকর না, ঠিক আছে, ঠিক রাখো। তো আমরা কি বললাম যে স্টিয়ারিং কমিটি যেটা আছে, স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে কি স্টিয়ারিং কমিটির সভাপতি, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব যে এই যে ভারতীয় সংবিধানের যখন তৈরি হলো, তারপরে খসড়া কমিটি যখন সংবিধান প্রকাশ করে, তারপরে যে ভারতীয় সংবিধানের কয়টি পার্ট হয়েছিল। কি বললাম? ভারতীয় সংবিধানের যে খসড়া কমিটি যখন সংবিধান প্রকাশ করে, তারপরে সংবিধানের কতগুলি পাঠ করা হয়েছিল। কি বললাম? সংবিধানকে কি করা হয়? 3 বার পাঠ করা হয়। কি বললাম? ভারতীয় সংবিধানকে 3 বার কি করা হয়? পাঠ করা হয়। কি বললাম? যে সংবিধানের 3 বার পাঠ করা হয়, ঠিক আছে, পাঠ করা হয়। তো যদি আমরা দেখি যে প্রথম পাঠ, ঠিক আছে, প্রথম পাঠ কবে করা হয়? যে 4 নভেম্বর 4 নভেম্বর থেকে 9 নভেম্বর 1948, ঠিক আছে, প্রথম পাঠ করা হয়। এবং সংবিধান যদি আমরা দেখি দ্বিতীয় পাঠ, এবং এই যে সংবিধানের প্রথম পাঠটি কোথায় করা হয়? দিল্লির সংবিধান হলে। বললাম দিল্লির সংবিধান হলে। তো তোমরা ওটা লিখে নেবে, ঠিক আছে। তো যদি বলি যে দ্বিতীয় পাঠ, সংবিধানের দ্বিতীয় পাঠ যদি আমরা বলি যে 15 নভেম্বর 1948 থেকে 17 অক্টোবর। কি বললাম? 17 অক্টোবর 1949 পর্যন্ত কি এই তোমার এই ভারতীয় সংবিধানে যেটা আছে দ্বিতীয় পাঠটি পড়া হয়, ঠিক আছে। যদি বলি যে আমরা তৃতীয় পাঠ,
তৃতীয় পাঠ, এই সংবিধানের তৃতীয় পাঠটি করা কত 14ই নভেম্বর। নভেম্বর 1949 সালে। এবং এই যে ভারতীয় সংবিধান যেটা আছে, এখানে কতজন সদস্য স্বাক্ষর করে? এখানে মোট কিন্তু 284 জন সদস্য যেটা আছে স্বাক্ষর করে এই ভারতীয় সংবিধানটা, ঠিক আছে। তো এরপর আমরা দেখে নিই যে ভারতীয় সংবিধানটি তোমার কতদিন লাগে এই ভারতীয় সংবিধান তৈরি হতে, ঠিক আছে। এই যে ভারতীয় সংবিধানটি যেটা আছে তোমার 2 বছর 11 মাস 18 দিন, অর্থাৎ 12 দিন কম কি 3 বছর। এবং যদি আমরা দেখি যে এখানে কত টাকা খরচ হয়, ঠিক আছে, আনুমানিক আনুমানিক যদি আমরা বলি যে 64 লক্ষ টাকা, ঠিক আছে। আনুমানিক 64 লক্ষ টাকা। এবং আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে ভারতীয় সংবিধান যেটা আছে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কবে, ঠিক আছে। এই যে ভারতীয় সংবিধান যেটা আছে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর, ঠিক আছে। কি বললাম যে ভারতীয় সংবিধান যেটা আছে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কত 26 নভেম্বর 1949 সালে। 1949 সালে। এরপরে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? যে 26 জানুয়ারি 1950 সালে কি হয় এই ভারতীয় সংবিধান কার্যকারী হয়। কত 26 জানুয়ারি। উনিশশো 50 কি হয় কার্যকারী হয়। এবার আমরা আরেকটা জিনিস তোমার জানতে হবে যে ভারতীয় জাতীয় পতাকা সেটি কবে কার্যকারী হয়, ঠিক আছে, অর্থাৎ কবে গ্রহণ করা হয়, ঠিক আছে। 22 জুলাই 1947 সালে এই যে ভারতের জাতীয় পতাকা যেটা আছে এটি ভারতের গণপরিষদে কি হয় গ্রহণ করা, ঠিক আছে। কি বললাম 22 জুলাই 1947 কি হয় ভারতের জাতীয় পতাকা গণপরিষদে কি হয় গৃহীত হয়, ঠিক আছে, মানে গ্রহণ করা হয়। পতাকা গ্রহণ করা হয়। এবং যদি আমরা দেখি যে ভারতের জাতীয় সঙ্গীত কবে গ্রহণ করা হয় 24 জানুয়ারি 1950 সালে কি হয় ভারতের যে তোমার জাতীয় সঙ্গীত এটা কি হয় গ্রহণ করা হয়।
বললাম যে জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয় 24 জানুয়ারি 1950 সালে। এবং তোমাদের জানতে হবে যে এই দিনেই কি হয়, যে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে কি হয় নিযুক্ত করা হয়। কি বললাম যে এই দিনেই কি হয়, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হয়। এটা আমি আর লিখলাম না। এবং তোমাদের জানতে হবে যে ভারতের পতাকার নকশা কে তৈরি করেন, ঠিক আছে, লিখে নাও তোমরা যে পিঙ্গালি ভেঙ্কাইয়া। কি বললাম, পিঙ্গালি ভেঙ্কাইয়া যেটা আছে তিনি ভারতের যে তোমার জাতীয় পতাকার নকশাকে তৈরি করেন। এবং যে ভারতের তোমার সংবিধানটি তোমার জানতে হবে যে কি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। কি বললাম যে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে কি এই ভারতীয় সংবিধান। তো আজকের ক্লাসে এটুকুই। এরপরে আমরা তোমার যে সংবিধানের বাকি পার্টগুলো আমরা পড়বো। তো অবশ্যই যদি ভিডিওটা কাজে আসে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে এবং লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।